19 এপ্রিল 1884 সালের এই দিনটি বাঙালির জাহাজ ব্যবসার ইতিহাসে সোনার জলে লেখা থাকবে। আরও একটা কারণে লেখা থাকবে, যা কিনা খুব ব্যথাতুর একটা কারণ। বিলেতি জাহাজ কোম্পানি ফ্লোটিলার সঙ্গে পাল্লা দিয়ে খুলনা বরিশাল জলপথে ফেরি চালাবেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারেননি ওটাই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে অন্ধকারতম দিন। জাহাজের উদ্বোধনের কোনো কর্মকাণ্ডে স্ত্রী কাদম্বরীকে কখনো জড়াননি জ্যোতিরিন্দ্রনাথ। বলেছেন একেবারে উদ্বোধনের দিন জাহাজে গিয়ে নিয়ে চমকে দেবেন। কাদম্বরীও প্রস্তুতি নিচ্ছিলেন। বিশু তাতিনীকে ডেকে নতুন একটি কমলা রঙের স্বর্ণচরী শাড়ি বেছেছেন উদ্বোধনে পরবার জন্য। গয়না বেছে বেছে আয়নার সামনে পড়ে পড়ে দেখেছেন। শুধু জ্যোতি তাকে চমক দেবেন তা কি করে হবে? কাদম্বরীও চমকে দেবেন জ্যোতিকে। নানা উপেক্ষা, নানা অবহেলা মুখ বুজে সয়েছেন কাদম্বরী। আর নয়, এইবার স্বামীর সঙ্গে সমানে সমানে কাঁধে কাঁধ রেখে জাহাজের ডেকে দাঁড়াবার সুযোগ এসছে। জীবনে সেরা সাজ সাজবেন তিনি। রূপের উজ্জ্বলতা নিয়ে যখন জাহাজের ডেকে গিয়ে দাঁড়াবেন, লোকে যেন চোখ ফেরাতে না পারে তার সেই রূপের ছটা দেখে। আর কাদম্বরী নিজের ব্যক্তিত্ব যেন বাংময় হয়ে ওঠে জ্যোতিরিন্দ্রনাথের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে তার সহধর্মিণী রূপে জাহাজের ডেকে ওঠে। এ এক অনুচ্চার অভিমান, যে অভিমান ভেঙে খান খান হয়ে যাচ্ছিল সেই দিন 19 এপ্রিল। শাড়ি গয়না নাড়াচাড়া করেন আর অপেক্ষা করতে থাকেন 19 এপ্রিলের বিকেলের জন্য। জাহাজে তখন শেষ মুহূর্তের চাপ। একদিকে প্রবল কর্মযজ্ঞ আর অন্যদিকে অনন্ত প্রতীক্ষা। 19 এপ্রিল বিকেলের আগেই কমলা রঙের স্বর্ণচরীতে উদ্ভাসিত হয়ে উঠেছেন হেকেটি ঠাকুরুন। একেবারে সবার মাথা ঘোরানোর পালা। উদ্বেগে ঘরে বাইরে করছেন আর ভাবছেন কিভাবে জ্যোতির মুখোমুখি হবেন। মনের চাপা অভিমানগুলো মনেই রয়ে গেছে, সেগুলোকে ঢাকা চাপা দিয়ে এক নতুন সাজে সজ্জিতা কাদম্বরী। কিন্তু জ্যোতি কিছুতেই সময় পাচ্ছেন না জাহাজ ছেড়ে বেরোতে। শেষে আদরের ছোট ভাই রবিকে বললেন তার নতুন বৌঠানকে নিয়ে আসতে। রবি খুব ভালো করে জানতেন তার নতুন বৌঠানকে, অন্তরে এবং বাহিরে। রবি জানেন তার নতুন বৌঠান কতখানি অভিমানিনী। তিনি সাহস পান না, বলেন না জ্যোতি দাদা, আজ তোমাকেই যেতে হবে, আজ আমি আর তাকে সামলাতে পারবো না। কিন্তু জ্যোতি বেরোতে গেলেই কেউ না কেউ পিছু থেকে ডাক দেন, থেমে যেতে হয়। কাদম্বরী অপেক্ষা করতে থাকেন। বিকেল পেরিয়ে সন্ধে হয়, সন্ধে পেরিয়ে রাত। ছাদ থেকে কে যেন বলে ওঠে, কইল নতুন বৌঠান, তোর বর নিতে এলো না যে? অভিমানে এক এক করে সব গয়না খুলে ফেললেন কাদম্বরী, ছুঁড়ে ফেলে দিলেন মাটির মেঝেতে। সাটিনের পেটিকোট আর রেশমি জ্যাকেট পরে শুয়ে পড়লেন বিছানায়। কি অপমান, কি অপমান! আর কত অপমান মুখ বুজে সইবেন তিনি, আর কত উপেক্ষা মুখ বুজে সইবেন। অনেক রাতে উঠে হাতির দাঁতের কৌটোটা শেষ অবধি খুলেই ফেললেন। বিশু তাতিনীর কাছ থেকে চেয়ে রাখা আফিমের সবটা মুখের মধ্যে ঢেলে দিলেন কাদম্বরী। তারপর জল খেয়ে মাতালের মতন টলতে টলতে শুয়ে পড়লেন মেঝেতে। জানেন সব বন্ধন ছিন্ন করে দিলেন তিনি, আর কেউ তাকে এইভাবে অপমান করতে পারবে না। সকালে তাকে মৃতপ্রায় অবস্থায় আবিষ্কার করার পরে শুরু হলো জমে মানুষের টানাটানি। যন্ত্রণায় ছটফট করছেন কাদম্বরী। তার 25 বছরের স্বর্গীয় সৌন্দর্য রাশি যেন এক রাতে ক্রমশ বিষাক্ত আইভিলতার চেহারা নিয়েছে। চোখের কোনায় কালি, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। রবি টানা 2 দিন তার শয্যার পাশে বসে রইলেন অপরাধী হৃদয়ে। কেন এলেন না তিনি যদি সামলাতে আসতেন? জ্যোতির অবস্থা কিন্তু উদ্ভ্রান্তের মতন। সত্যি সত্যি কাদম্বরী যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, এটা তার কল্পনার বাইরে ছিল। এটা তার ভাবা উচিত ছিল। সেরেস্তার কাজ বন্ধ। 2 বিখ্যাত ডাক্তার নীলমাধব হালদার ও সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করেও কিছু করা গেল না। 21 এপ্রিলের ভোরে কাদম্বরী মারা গেলেন। ছেড়ে চলে গেলেন এই ঠাকুর বাড়িকে। তার শেষ যাত্রায় সঙ্গ নিলেন রবি, সোমেন্দ্র, দীপেন্দ্র, অরুণেন্দ্র। সারাটা পথ রবি একটি কথাও বললেন না। আর কখনোই সেরমভাবে কাদম্বরীর কথা উচ্চারণ করেননি রবি। ফিরে এসেও না। 24 বছরের জীবনে মৃত্যুকে এত কাছ থেকে আগে কখনো দেখেননি তিনি। তার সবচেয়ে আপন মানুষটি অভিমান করে চিরকালের জন্য চলে গেলেন। কত কি স্বাদ অপূর্ণ রয়ে গেল, কত কথা অকথিত রয়ে গেল, কত কবিতা না শোনানো রয়ে গেল। আর একটু মনোযোগ দিলে এই বিপত্তি ঘটত না কখনো।
এই আফসোস কখনো যাবে না তার। মহর্ষির নির্দেশে পুড়িয়ে ফেলা হলো কাদম্বরীর সমস্ত হাতের লেখা। কেমন মহর্ষি তিনি! তার কাছে তখন ঠাকুরবাড়ির প্রেস্টিজের থেকে বড় আর কিছু নেই। খবরের কাগজকে মোটা রকমের ঘুষ দিয়ে মুখ বন্ধ করে ফেললেন চিরকালের জন্য। এইভাবেই ঠাকুরবাড়ির সুন্দরীতমা উজ্জ্বল বিষণ্ণতমা নারী মূর্তিটির মৃত্যু ঢাকা পড়ে গেল অনন্ত রহস্যের মোড়কে। কিন্তু রবি হৃদয় থেকে তাকে উপড়ে ফেলতে পারল না কেউই। কাদম্বরীর প্রথমবারের আত্মহননের চেষ্টার পরে তারকার আত্মহত্যায় কবি লিখেছিলেন, যদি কেহ শুধাইত আমি জানি কি যে সে কহিত, যতদিন বেঁচে ছিল আমি জানি কি তারে দহিত। এখন আবার ঘোরের মধ্যে একটার পর একটা কবিতায় নতুন বৌঠানের সঙ্গে কথোপকথনে মগ্ন হবেন তিনি, বাদবাকি সারাটা জীবনের জন্য। কৈশোরের বাল্যের যে বন্ধু ছিঁড়ে গেছে তার সঙ্গে, তার আর যোগাযোগ হবে না কোনোদিনও এই কবিতা ছাড়া।